তাহলে কার সাথে যাব? অনিমা বললেন, কেন, আদ্রও তো ভার্সিটি যাচ্ছে, ওর সাথে যাবি? সোহা প্লেটের দিকে তাকিয়ে বলল, ঠিক আছে। আদ্র খাবার খেয়ে উঠে সোফায় এসে বসল আর সোহাকে বলল তাড়াতাড়ি খেতে। সোহা খেয়ে চুপচাপ ওর সাথে চলে গেল, বাড়তি কোনো কথাও বলল না। আদ্র বেশ বুঝে শুনেই চাল চেলেছে, আপাতত কিছু বলবে না, পরে ধরবে ওকে। অধরা খাবার খেয়ে নিচে কিছুক্ষণ বসে থেকে উপরে চলে গেল। সামনে পড়ল রুদ্র। রুদ্র পকেটে হাত গুজে অধরাকে দেখতে দেখতে বলল, কেমন আছিস? অধরা কিছু বলবে ঠিক তখন ওর মাথায় এলো রাতের কথা। রুদ্র বলেছিল ওকে চুপচাপ থাকতে, সেই হিসাবে ও কোনো কথা বলল না, চুপচাপ দাঁড়িয়ে রইল। রুদ্র বলল, তোকে কিছু জিজ্ঞাসা করেছি? অধরা তখনও চুপ, শুধু তাকিয়ে রইল। রুদ্র কপালদয় ভাঁজ ফেলে বলল, মুখে কথা নেই কেন, বোবা হলি নাকি? অধরা এবারও নিশ্চুপ। রুদ্র রাগ হলো, গম্ভীর কণ্ঠে বলল, কি হয়েছে তোর? অধরা এবারও নিশ্চুপ, তবে আর দাঁড়ালো না, চলে গেল নিজের ঘরের দিকে। রুদ্র কপাল কুঁচকে তাকিয়ে রইল ওর দিকে। ভাবল ও কি রাগের কোনো কথা বলেছে নাকি বকেছে? কিছুই তো করেনি, তাহলে কথা বলল না কেন? মুড সুইং নাকি? কি জানি, হতেও পারে। কথাগুলো ভাবতে ভাবতে নিচে এলো। ওর মাথায় তখনও শুধু অধরার কথাই ঘুরপাক খাচ্ছিল। অনিমা ওকে খাবার বেড়ে দিল, ও খাবার খেয়ে চুপচাপ উপরে চলে এলো। অধরা পরীক্ষা দিতে গেল আজকে, রুদ্রকে না বলেই ড্রাইভারই নামিয়ে দিয়ে গিয়েছে। অন্যদিকে রুদ্র গুরুত্বপূর্ণ কাজে বাহিরে গিয়েছে। অধরা রুদ্র বাড়িতে না থাকায় বিকেলের দিকে পরে রুকাইয়া অনিমা আর আদ্র মিটিং বসিয়েছে, কি করে রুদ্র আর অধরাকে এক করা যায়। অনিমা জানালো তার বড় বোনের ছেলে জীবনকে একদিনের জন্য আসতে বলবেন, আর বাদবাকি সব আদ্রই শিখিয়ে দিবে। অধরার পরীক্ষা ভালোই শেষ হলো, কালকে থেকে আর পরীক্ষা নেই। অধরা গেটের কাছে এসে দেখতে পেল রুদ্র দাঁড়িয়ে আছে। অধরা চুপচাপ এসে গাড়িতে উঠল। রুদ্র আরও অবাক হলো, প্রতিদিন তো এসে বলে যে ভাইয়া যাবেন না, আর কি এমন হলো যে আজকে সকাল থেকে কথাই বলছে না, আবার এখনো কোনো কথা বলল না। এই মেয়ের হলোটা কি? রুদ্র গাড়িতে উঠে বসতে বসতে অধরাকে বলেই উঠল, কিরে, কিছু বললি না কেন আজকে? অধরা তাকিয়ে রইল। রুদ্র মাথা নাড়িয়ে বলল, কিরে, কথা বল। আচ্ছা তোর হয়েছেটা কিরে, কথা কেন বলছিস না? তোকে কিছু বলেছি নাকি বকেছি? কথা কেন বলছিস না? এবার একটু কথা তো বল। অধরা একটা প্রশ্ন আর কলম বের করল, অতঃপর সেটা হাঁটুর উপরে লিখল, আপনি কালকে বললেন যে আপনার সামনে চুপচাপ থাকতে, তাই চুপচাপ আছি। প্রশ্নটা রুদ্রর দিকে দিল। রুদ্র সেটা পড়ে কষে ব্রেক করল। অধরা হালকা বাড়ি খেল, তবুও জেদ করে কোনো কথা বলল না। রুদ্র ওর দিকে তাকিয়ে বলল, তুই একটা ছোট্ট কথা নিয়ে কথা বলছিস না? আরে ভাই, তোকে তখন এমনিই বলেছি, তাই বলে সারাদিন কথা বলবি? তোর বড্ড জেদ রে, ঠিক বাপের মতো। অধরা চেতে উঠল, খবরদার আমার আব্বুকে নিয়ে কথা বলবেন না। রুদ্র মুখ বেঁকিয়ে বলল, আচ্ছা এত বড় কথা? আমি বাড়িতে গিয়ে আব্বুকে বলে দিব আপনি তাকে পোল্টিবাজ বলে বকেছেন। রুদ্র গাছাড়া ভাব নিয়ে বলল, যা গিয়ে বল, দেখবি সামনের সপ্তাহে তোকে বিয়ে দিয়ে দিবে। মানে? রুদ্র তো বলতে পারছে না ও কত বড় ঝামেলায় আছে। আরিফ নেওয়াজ যদি জানে ও তার মেয়েকে রুদ্র বকেছে, তাহলে রাগ করে মেয়েকেই অন্য জায়গায় বিয়ে দিয়ে দিবে। ও এখন বলতেও পারছে না যে রুদ্র অধরাকে বিয়ে করবে। যদি বলে তাহলে আরিফ নেওয়াজ মনে করবেন যে রুদ্র ওর বাবা মায়ের চাপে বিয়ে করবে। রুদ্রকে বিষয়টা অন্যদিকে ঘুরিয়ে ফেলতে হবে। ওর আরিফ নেওয়াজকে দেখাতে হবে ও অধরাকে ভালোবেসেই বিয়ে করবে। রাতের খাবার খাওয়ার সময় আরমান নেওয়াজ আর আরিফ নেওয়াজ আগেই খেয়ে চলে গিয়েছেন। এখন বসেছে বাড়ির ছেলে মেয়েরা। অনিমা তালে তালে রুকাইয়াকে বললেন, ভাবি, জীবনকে চিনেন না? রুকাইয়াও সেই তালে তাল মিলিয়ে বললেন, অধরার বড় খালার ছেলে না? কেন, কি হয়েছে? অনিমা হেসে বললেন, আরে ও তো কালকে সকালে এই বাড়িতে আসছে, বলা যায় অধরার পাগল। রুকাইয়া বললেন, হ্যাঁ, ছেলেটা এলে অধরাকে চোখে হারায়। খেতে গিয়ে বিষম খেয়ে উঠল অধরা। রুদ্র তাকালো অনিমার দিকে। অনিমা রুদ্রর দিকে এক পলক তাকিয়ে অধরাকে পানি এগিয়ে দিলেন। আদ্র অধরার মাথায় চাপড় মেরে বলল, আস্তে খা। অধরা পানি খেয়ে তার মাকে বলল, আম্মু, জীবন কালকে আসবে? আসতে চাইছিল না, একটু জোর করেই আনছে। আসলে তোর বড় খালার জন্য কিছু জিনিস কিনে রেখেছে, ওগুলোই দেওয়ার জন্য ওকে আসতে বলেছে। কালকে সকালে আসবে, সারাদিন থাকবে, পরের দিন চলে যাবে। রুদ্র একটু রাগী কণ্ঠে বলল, জীবন আসতে চাইছিল না, ওকে জোর করার কি দরকার ছিল মেজো আম্মু? আর তোমার বড় বোনের জিনিসগুলো আমি দিয়ে আসতে বলি না? আদ্র মনে মনে বলল, কাজ হলো তবে। ভাইয়া জেলাস, এখন খেলা জমে যাবে। অনিমা বললেন, আরে রুদ্র, তোর কষ্ট করতে হবে না, ও তো আসছেই। রুদ্র তপ্ত শ্বাস ফেলল। অধরা আর চোখে তাকালো রুদ্রর দিকে। রুদ্র ঝটপট খাওয়া শেষ করে উঠে দাঁড়িয়ে অধরাকে উদ্দেশ্য করে বলল, অধরা, খাওয়া শেষ করে রুমে আসিস একটু। অধরা বলল, ঠিক আছে, আসছি। পাশ থেকে সোহা অধরার বাম হাত ধরে থমথমে কণ্ঠে বলল, আপু, তোমার সাথে না একটু কথা আছে, খাওয়া শেষ হলে বলবো, সিরিয়াস কথা। অধরা হেসে বলল, বাব্বা, আজকে নিজেকে লাকি মনে হচ্ছে, দুজনই কথা বলতে ডাকছে। ঠিক আছে। রাত ৯টা। রুদ্র রুমের মধ্যে পায়চারি করছে। অধরাকে সেই কখন বলে এসেছে খাওয়া শেষ করে রুমে আসতে, কিন্তু ও এখনো আসেনি। ডেকে এসেছে প্রায় আধ ঘন্টা আগে, এখনো কি ওর খাওয়া হয়নি?
এদিকে অধরা সোহার রুমে এলো। সোহার কথাগুলো শুনে তারপর যাবে রুদ্রর ঘরে। সোহা মনমরা হয়ে বিছানায় বসেছিল। অধরা এসে ওর পাশে বসতে বসতে বলল, কি যেন বলতে চেয়েছিলি বল। সোহা কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, কিছু না। কিছু না মানে? কি বলতে চেয়েছিলি বল। যা নিয়ে কথা বলতে চেয়েছিলাম সেটা তেমন কোনো সিরিয়াস না। তখন যে বললি সিরিয়াস কথা, আর এখন কথা ঘুরাচ্ছিস। আপু, সত্যিই কোনো কথা ঘুরাচ্ছি না, কোনো সিরিয়াস কথা না আপু। অধরা ভাবুক হয়ে গেল। সোহা বলল, মানে এমনিই ডেকেছিলাম। একটা কথা বলবো? বল। আজকে তোমার কাছে থাকতে দিবে? ঠিক আছে, আয়। অধরা উঠে রুম থেকে বেরিয়ে চলে গেল রুদ্র রুমের দিকে। ওর রুমের সামনে এসে ডাকল, ভাইয়া আসবো? আয়। অধরা রুমে ঢুকল। তোকে কখন বলেছি আসতে, আর তুই এখন এলি? এতক্ষণ লাগে খেতে? না, আসলে সোহা ডেকেছিল, তাই ওর সাথে কথা বলতে বলতে দেরি হলো। তোর আমার থেকে সোহার ডাক বড় হলো? অধরা আর চোখে তাকিয়ে বলল, রুদ্র রেগে গিয়ে বলল, আসলেই বড় হলো? যা তাহলে, এসেছিস কেন? সোহার কথাই গিয়ে শোন। সোহা নিজের রুমের বাহিরে এসে দরজা লাগিয়ে অধরা রুমের দিকে হাঁটা দিল। সামনে এসে দাঁড়ালো আদ্র। আদ্র ওকে পাশ কাটিয়ে চলে যাবে ঠিক তখন আদ্র বলল, কোথায় যাচ্ছিস? আপুর রুমে। কেন? ঘুমাতে। তোর রুমে কি হয়েছে? ওর রুমে যেতে হবে কেন? এমনি ভালো লাগছিল না। ওই কি হয়েছে বলতো? দুদিন ধরে দেখছি আমার সাথে কথা বলছিস না, ঝগড়া করছিস না, চুপচাপ হয়ে গিয়েছিস, কারণ কি? সোহা আদ্রর মুখের দিকে তাকিয়ে বলল, কি কারণ থাকবে? না, তুই প্রতিদিনের মতো ঝগড়া করছিস না, তাই জিজ্ঞাসা করলাম। ঘুম পাচ্ছে, গেলাম। এই বলে 1 সেকেন্ডও দেরি করল না, সোজা অধরার ঘরে ঢুকে গেল। যার জন্য ডেকেছেন তাড়াতাড়ি বলুন, ঘুম পাচ্ছে আমার। রুদ্র রেগে গিয়ে বলল, এত ঘুম করিস কেন? কাঁটা চামচ দিয়ে চোখ কিন্তু তুলে ফেলব। কি জন্য ডেকেছেন বলুন। রুদ্র সোফায় গিয়ে আয়েশি ভঙ্গিতে বসল। অতঃপর অধরাকে ডেকে বলল, কাছে আয়। অধরা এগিয়ে গেল। রুদ্র সোফায় গা এলিয়ে দিয়ে বলল, তোকে আর কি কারণে ডাকবো? ওই একটা কারণই, মাথা টিপে দে। কি, এই জন্য ডেকেছেন? তো কি জন্য ডাকবো? দেখ, এত কথা ভালো লাগছে না, মাথাটা ম্যাসাজ করে দে। পারবো না, ঘুম পাচ্ছে, এগুলো বলেও লাভ হবে না। ফটাফট হাতের কাজ শুরু কর। অধরা কোনো উপায় না পেয়ে রুদ্রর মাথা আজকেও ম্যাসাজ করে দিল। এর পরপরই রুদ্র বলল, অধরা, একটা কথা বলবো? হ্যাঁ বলুন। তোর খালাতো ভাই কেমন রে? অধরা তালে তালে বলে দিল, কেমন আবার? জীবন ভাইয়া ভালোই তো। রুদ্র চোখ খুলে বলল, ভালো? রুদ্র কড়া গলায় বলল, কালকে ওই ছেলে আসবে, ওর আশেপাশে যেন তোকে না দেখি। আশেপাশে যাব না কেন? আমার খালাতো ভাই হয়। তোকে যেতে না করেছি, তুই যাবি না। কেন যাব না? রুদ্র চোখ বন্ধ করে নিল। অধরা জিজ্ঞাসা করল, কেন যাব না বলুন? কেন আবার, কেমন প্রশ্ন? যেতে না করেছি, যাবি না? অধরা অবিলায়ে বলে উঠল, ঠিক আছে, তবে এর একটা কারণ দেখান, তাহলে যাব না। রুদ্র চোখ খুলে গভীর দৃষ্টিতে তাকিয়ে বলল, কারণ যদি বলতে যাই তাহলে একটা না, অনেকগুলো কারণ বের হবে। তো বলুন। রুদ্র অধরার চোখে চোখ রেখে বলল, তুই কি বুঝিস না কেন যেতে না করছি? অধরার চোখ নামিয়ে নিল, হাত কচলাতে কচলাতে বলল, ঠিক আছে, যাব না। রুদ্র হুট করে বলল, এখন রুমে যা। চলে যাব? রুদ্র হেসে বলল, তাহলে থেকে যা। অধরা চোখ ছোট ছোট করে বলল, আব্বুকে বলে দিব আপনি আমাকে কুপ্রস্তাব দিচ্ছেন। রুদ্র অবাক কণ্ঠে বিড়বিড় করল, তাহলে আর কি, এমনি শ্বশুর আব্বা রিজেক্ট করেই রেখেছে, এই শুনলে উনি আমাকে ডাবল রিজেক্ট করবে। অধরা যেতে যেতে বলল, আজকের মতো কিছু বললাম না, এরপরে বললে আব্বুকে বলে দিব। ওর কথায় রুদ্র হাসল। চলে গেল অধরা। রুদ্র ওর যাওয়ার পানে তাকিয়ে থেকে আবারও সোফায় হেলান দিল। নিজেই বিড়বিড় করে বলল, ভাই, কি যে ভুল করেছিলাম বিয়ে করব না বলে। এখন বলতেও পারছি না ওকে বিয়ে করব। কি করা যায় এখন? এখন মেজো আব্বুর সামনে একটু প্রেমিক পুরুষ হতে হবে, না হলে তার মন জয় করা অনেক কষ্ট হবে। তার যোগ্য জামাই হয়ে দেখাতেই হবে। কালকে থেকেই তার সাথে সাথে থাকতে হবে। তার মেয়ের উপরে কেয়ার দেখাতে হবে। অধরা নিজের রুমে আসবে ঠিক তখন। ওর অপেক্ষাই ছিল আদ্র। কিছু একটা বলতে চায়। ও অধরাকে টেনে নিয়ে নিচে এলো। নিচে তখন কেউ ছিল না। আদ্র অধরাকে সোফায় এনে বসালো। অধরা আশেপাশে তাকিয়ে বলল, ভাইয়া, কি হয়েছে বলো তো? তোর সাথে কথা আছে। অধরা এবার নিজেকে নিজেই বাহবা দিয়ে বলল, বাহ অধরা, আজ তোর দাম দ্বিগুণ হারে বেড়ে গেল। সবারই আজ তোকে দরকার রে। আদ্র ওর দিকে তাকিয়ে বলল, এত বাহবা দেওয়া বাদ দিয়ে শোন। অধরা আশেপাশে তাকালো, আস্তে করে আদ্রকে বলল, সোহাকে নিয়ে কথা বলবে তাই না? অধরা হেসে হেসে বলল, ওকে কিছু বলেছ নাকি? কালকে রাতে থেকে দেখছি ওর মনের 12টা বাজিয়ে দিয়েছ। কি হয়েছে এবার বলো তো? আদ্র ফোঁস করে শ্বাস ছেড়ে বলল, আরে ওই রেস্টুরেন্টে গিয়ে একটা বন্ধুর সাথে মেসেজ করছিলাম,
তখন জিজ্ঞাসা করেছিল কার সাথে মেসেজ করছি। আমিও একটু শয়তানি করে বলেছিলাম যে একটা মেয়ের সাথে। এরপরে থেকে ওর মুখের দিকে তাকানোই যাচ্ছে না। এখন ওকে আরও একটু জ্বালাতে চাই, আর তাতে তোর হেল্প চাই। অধরা মাথা নাড়িয়ে বলল, আমিও মনে মনে এমনই ভেবেছিলাম। যাক সেসব কথা, আমি তোমার সাথে আছি। আদ্র কপাল চুলকিয়ে মনে মনে বলল, বাহ কি নিয়তি রে, আমি ভাইয়ের পাশে আছি যাতে ভাইয়া তোকে পটাতে পারে, আর তুই আছিস আমার পাশে আমি যাতে সোহাকে নিজের দিকে আনতে পারি। বাহ। কথাগুলো মনে মনে বলে অধরাকে বলল, তাহলে এখন কি করবি? দেখলাম তো তোর ঘরে ঘুমাতে গেল। আজকে আমার সাথেই থাকবে। আচ্ছা শোনো, আমি রুমে যাওয়ার পরে তুমি আমাকে মেসেজ দিবে। তারপর? অধরা বাঁকা হেসে বলল, তারপর আমিই সব ম্যানেজ করে ফেলব। ঠিক আছে, এখন যা, না হলে আবার ঘুমিয়ে পড়বে ও। গেলাম তাহলে, গুড নাইট। গুড নাইট। অধরা উঠে চলে গেল। রুমে এসে দেখল সোহা ওর রিডিং টেবিলে বসে আছে। দরজাটা লাগিয়ে দিয়ে এগিয়ে এলো অধরা। সোহা উঠে দাঁড়িয়ে বলল, এসেছো? এত দেরি হলো? ওই যে ভাইয়া বলল মাথা ম্যাসাজ করে দিতে। ওহ, তাহলে চলো শুয়ে পড়ি। তুই শুয়ে পড়, আমি ওয়াশরুম থেকে আসছি। অধরা ওয়াশরুম থেকে এসে রুমের লাইট নিভিয়ে বিছানায় এলো। সোহার পাশে শুয়ে ফোনটা বের করল। স্ক্রিনে তাকিয়ে দেখল আদ্র মেসেজ দিয়েছে আরও 7 মিনিট আগে। বলতেই হবে, 2 ভাইয়ের মধ্যে 1 ভাইয়েরও ধৈর্য নেই। অধরা সোহাকে শুনিয়েই বলল, দেখ আদ্র ভাইয়া মেসেজ দিচ্ছে, মাত্রই কিন্তু দেখা হলো। সোহা আগ্রহ নিয়ে অধরাকে ধেসে শুয়ে বলল, কি বলে দেখো? অধরা হেসে লিখল, কি করছো ভাইয়া? শুয়ে পড়লাম। তুই কি করছিস? আমিও শুয়ে পড়লাম, সাথে আবার সোহাও আছে। ওহ, তাই তো দেখলাম। সোহা তোর রুমের দিকে গেল। আচ্ছা ভাইয়া, আমার বান্ধবী রাইমা আছে না? কেন, কি হয়েছে? ও তো তোমার কথা বলছিল, নাম্বারও চেয়েছিল, কিন্তু দেইনি। তুমি যদি বকো তাই, তাহলে কি ওকে তোমার নাম্বারটা দিব? এই পর্যন্ত ওদের দুজনের মেসেজ সোহা পড়ল। এরপরে আর পারল না, কান্না পাচ্ছে ওর। মুহূর্তেই অন্যদিক ফিরে শুল। অধরা আবার জিজ্ঞাসা করল, কিরে সোহা, অন্যদিক হয়ে গেলি যে? সোহা ভাঙা গলায় বলল, ঘুম পাচ্ছে আপু, তুমি কথা বলো। ওহ ঠিক আছে, ঘুমা। এই বলে আদ্রকে মেসেজ দিল, ভাইয়া কাজ হয়ে গিয়েছে। সোহা অন্যদিক ঘুরে কাঁদছে মনে হয়। ওকে দেখছি আমি, তুমি এখন নিশ্চিন্তে ঘুমাও। আসলেই কাজ হয়েছে? আদ্র এর মাঝে রুদ্রর দিকটা বিবেচনা করে দেখল। সাথে সাথে রুদ্রর নাম্বারটা অধরাকে মেসেজ করল। অধরা নাম্বারটা দেখে কিছু লেখার আগেই আদ্র লিখল, অধরা, আমার নতুন নাম্বারে একটু কল দে তো বইন। আচ্ছা দিচ্ছি। আদ্র সাথে সাথে নিজের ফোনটা সুইচ অফ করে দিল। অধরা সেই নাম্বারে কল দিল। রুদ্র তখন ঘুমায়নি, অধরার কথাই ভাবছিল। তখনই ফোন বেজে উঠল। রুদ্র অধরার নাম্বারটা ফোনে উঠিয়ে সেভ করেছিল, আমার বউ দিয়ে, তবে একবারও কল দেয়নি। সেই নাম্বার থেকে কল এসেছে দেখে রুদ্র অবাকই হল। রিসিভ করে কানে নিল। অধরা আদ্র ভেবে রুদ্রকে বলল, ভাইয়া নিশ্চিন্তে ঘুমাও। রুদ্র বাঁকা হেসে বলল, তুই আয়, তারপর নিশ্চিন্তে ঘুমাবো। অধরা ধপ করে উঠে বসল। ও কি শুনল এটা? এটা তো আদ্র ভাইয়ার কণ্ঠ না, রুদ্র ভাইয়ার কণ্ঠ এটা। কিন্তু এটা তো আদ্রর নাম্বার। অধরা ভাবতে পারল না, থতমত খেয়ে বলল, কে? যাকে কল দিয়েছিস সেই আমি। আমি আদ্র ভাইকে কল দিয়েছি। দুঃখিত, এটা তো রুদ্র ভাইয়ার নাম্বার। কিন্তু আদ্র ভাই যে বলল এটা আমার নাম্বার, কল দে, আর এখন এটা আপনার নাম্বার হয়ে গেল। এটা আমারই নাম্বার। ওহ, তো নিশ্চিন্তে কাকে ঘুমাতে বললি? আপনাকে না, আদ্র ভাইকে। কেন, কি হয়েছে? অধরা সোহার দিকে একবার তাকিয়ে বলল, সকালে বলবো। ঠিক আছে, গুড নাইট। ওকে, গুড নাইট। অধরা কলটা কেটে দিয়ে হাফ ছাড়ল। অতঃপর ফোনটা রেখে সোহাকে জড়িয়ে ধরে বলল, কিরে, আমার দিকে ঘুর। কি হয়েছে? সোহা ঠোঁট চেপে কান্না থামিয়ে অধরার দিকে ঘুরে জড়িয়ে ধরল। অধরা সোহার মাথায় হাত বুলিয়ে দিয়ে কোমল কণ্ঠে শুধালো, কি হয়েছে আমায় বল। সোহা বলতে পারল না ও আদ্রর জন্য কাঁদছে। ও যে আদ্রকে ভালোবাসে সেটাও বলার সাহস পেল না। যদি অধরা কিছু বলে। সোহা শেষে মাথা নাড়িয়ে বলল, কিচ্ছু হয়নি, আম্মুর কথা মনে পড়ছে। অধরা ফুস করে শ্বাস ছেড়ে মনে মনে বলল, আদ্র ভাইয়ের জন্য কাঁদছে আর স্বীকার করতে পারছে না। ভাঙবে তবুও মচকাবে না। আমিও দেখব তুই কতক্ষণ আমায় না বলে থাকতে পারিস। পরদিন সকালবেলা রুদ্র ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গাড়ির চাবি নিয়ে বের হলো। উদ্দেশ্য অধরার বাবাকে অফিসে পৌঁছে দেওয়া। রুদ্রর এখন একটাই কাজ, অধরার বাবার মন জয় করা। আর এছাড়া অধরার মন জয় করতেও ব্যস্ত। নিচে এসে দেখল আরমান নেওয়াজ আর আরিফ নেওয়াজ অফিসে যাওয়ার জন্য রেডি। রুদ্র ওর বাবাকে বলল, বাবা তোমাদের নামিয়ে দিয়ে আসি। ঠিক আছে, চলো। রুদ্র আরমান নেওয়াজ আর আরিফ নেওয়াজকে অফিসে নামিয়ে দিয়ে ঘুরে ফিরে বাড়িতে ফিরল বেলা 10টার দিকে। ড্রয়িং রুমে পা রাখতে না রাখতেই দেখল একটা ছেলেকে ঘিরে সবাই কথা বলছে।
রুকাইয়া রুদ্রকে ডেকে বললেন, রুদ্র, অধরার খালাতো ভাই এসেছে। রুদ্র জীবনের সাথে কুশল বিনিময় করল। আদ্র রুদ্রর কাছে এসে কানে কানে বলল, ভাইয়া, জীবন কিন্তু অধরাকে ভালোবাসে, বুঝতে পারছো বিষয়টা? কি করবে এখন? রুদ্র বিড়বিড় করল, আমি বাঁচি না আমার জ্বালায়, আবার আরেক জ্বালা এসে হাজির।